আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা কি টাইপ 2 এর কোশ্চেন নিয়ে আলোচনা করব। দ্বাদশ অধ্যায়ের। তো দেখো টাইপ 2 এর আমাদের হচ্ছে কি 12 নম্বর কোশ্চেন না 13 নম্বর কোশ্চেনের জন্য আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে। তো উদ্দীপকটা পড়ি আমরা। বলতেছে মিস্টার মান্নান তার চা ফ্যাক্টরির উৎপাদন বাড়ানোর জন্য ব্যাংক থেকে ঋণ নেন। যে ব্যাংক থেকে ঋণ নেন। তার এই ঋণ উৎপাদিত পণ্যে দেখো তার এই উৎপাদিত পণ্যের উপর তাকে কর প্রদান করতে হয়। কি উৎপাদিত পণ্যের উপর কি করা হয়? কর প্রদান করতে হয়। এখন বলতেছে 12 নম্বর কোশ্চেনটা মিস্টার মান্নান কোন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেন? দেখো যে তিনি যে ঋণ গ্রহণ করছে কোন প্রদান থেকে, মানে কি কোন প্রতিষ্ঠান থেকে? কেন্দ্রীয় ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, বিশেষ আর্থিক প্রতিষ্ঠান নাকি বাণিজ্যিক ব্যাংক? তো আমরা বুঝতে পারতেছি যে দেখো যে তিনি হচ্ছে কি চা ফ্যাক্টরি, এটা হচ্ছে কি বাণিজ্যিক উদ্দেশ্যে একটা ঋণ নিয়েছে, তাহলে অবশ্যই এটা কি বাণিজ্যিক ব্যাংক থেকে তিনি ঋণ নিয়েছেন। এরপরে আমাদের হচ্ছে 13 নম্বর কোশ্চেনটা। 13 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে উদ্দীপকে উল্লেখিত কর আদায়ের উদ্দেশ্য হচ্ছে কি? তো দেখো যে তিনি যে ব্যবসা করেন এই ব্যবসার জন্য তাকে একটা কি নির্দিষ্ট সময় কর দিতে হয়। তো এই কর আদায়ের উদ্দেশ্য কি? এক নম্বর হচ্ছে কি সরকারের রাজস্ব বৃদ্ধি করা। অবশ্যই কি কর আদায়ের আসল উদ্দেশ্য কি সরকারের রাজস্ব বৃদ্ধি করা। তারপরে কি ক্ষতিকর দ্রব্যের রোগ হ্রাস করা। আচ্ছা, এখানে তিনি যেটা তৈরি করছেন সেটা কি কোনো ধরনের ক্ষতিকর দ্রব্য না। তো দেখো এই ক্ষতিকর দ্রব্যের হ্রাস করা। ক্ষতিকর দ্রব্য কোনগুলো? দেখো যে আমাদের এর মধ্যে আছে হচ্ছে চিনি আছে, তারপরে দেখবা হচ্ছে দিয়াশালয় আছে, তারপরে হচ্ছে আমাদের কি যে মাদক দ্রব্য আছে, তারপরে হচ্ছে কি এই যে এই সব জিনিসগুলো হচ্ছে কি আমাদের ক্ষতিকর দ্রব্য। তো এই ক্ষতিকর দ্রব্যের উপর এক প্রকার কর আদায় করা হয়। তো এই করটা আদায় করা হয় কেন? যে যেন ক্ষতিকর দ্রব্যের হ্রাসটা কমে যায় এর জন্য। তো এখানে আমাদের কোনো ধরনের ক্ষতিকর দ্রব্য দেখতে পাচ্ছি না। তারপরে কি 3 নম্বর বলতেছে কি করের প্রগতিশীল হার রাজস্ব বজায় রাখা। মানে কি তাহলে এখানে এটা কাটা, তাহলে কি 1 ও 3 আনসার। তো 1 ও 3 হচ্ছে কি খতে। এরপর আমাদের 14 নম্বর কোশ্চেনটা কি বলতেছে দেখো। বলতেছে ভি নামক ব্যাংকে দেখো ভি নামক ব্যাংকে মিসেস কুলসুম একটা আমানত হিসাব রয়েছে। তিনি তার আমানতের হিসাব যে কোনো সময় টাকা উত্তোলন করতে পারেন। দেখো বলছে মিসেস কুলসুমের ব্যাংকটি কোন ধরনের? আমরা জানি আমানত 3 প্রকার, চলতি আমানত, সঞ্চয়ী আমানত আর হচ্ছে কি দীর্ঘমেয়াদী আমানত। এখন বলতেছে যে যে আমানত গ্রহণ করছেন সেখানে তিনি যে কোনো সময় টাকা উত্তোলন করতে পারে। তাহলে যে সব সময় টাকা উত্তোলন করা সেটা হচ্ছে আমরা বলতেছি কি চলতি আমানত। তো চলতি আমানতে তিনি সব সময় কি আমার টাকা হচ্ছে উত্তোলন করতে পারেন। সঞ্চয়ী আমানতে বলতেছে যে সঞ্চয়ী আমানতে সপ্তাহে একদিন অথবা একবার অথবা দুইবার টাকা উত্তোলন করা যায়। ঠিক আছে? আর দীর্ঘমেয়াদী একটা মেয়াদি থাকে। তো মেয়াদি বলতে বোঝাইতেছে এখানে 5 বছর 7 বছর এমন মেয়াদি। তো একটা হচ্ছে কি আমানত থাকে। তো ওই 5 বছরের আগে তুমি কোনো টাকা উত্তোলন করতে পারবে না। সেটাকে আমরা বলছি কি দীর্ঘমেয়াদী আমানত। এরপর একটা উদ্দীপক আছে। তো উদ্দীপকটি পড়ি 13 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলতেছে। তো আমরা একটু পড়ি উদ্দীপকটা। দেখো বলতেছে জনাব ফরহাদ সাহেব, দেখো ফরহাদ ব্যবসায় হতে 30 লক্ষ টাকা লাভ করেন। কি ফরহাদ ব্যবসায় হতে 30 লক্ষ টাকা লাভ করেন। তিনি আর ব্যাংকের একটি শাখায় 7% সুদে 5 বছরের জন্য টাকাগুলো জমা রাখেন। দেখো যে ব্যবসায় হতে কি ফরহাদ ব্যবসা হতে 30 লক্ষ টাকা লাভ করেছেন এবং আর ব্যাংকের একটি শাখায় 7% সুদে 5 বছরের জন্য টাকাগুলো জমা রাখেন। এখন 15 নম্বর কি কোশ্চেনটা বলতেছে আর ব্যাংক জমাকৃত টাকা কোন আমানতের অন্তর্ভুক্ত? দেখো এটা মূলত আমাদের হচ্ছে কি একটা হচ্ছে কি দেখো যে তিনি 7 বছর মানে কি যে 5 বছরের জন্য কি ব্যাংকে রেখেছেন। তো এটা আমরা বুঝতে পারছি যে একটা স্থায়ী আমানত। কি আমানত? স্থায়ী আমানত। দেখো আমানত আমরা বললাম 3 প্রকার, যে সঞ্চয়ী আমানত, চলতি আমানত, স্থায়ী আমানত। তো এই স্থায়ী আমানতের টাকা দেখো 5 বছর অথবা বিভিন্ন একটা দীর্ঘমেয়াদের জন্য কি টাকাটা জমা রাখা হয়। এই তো এই দীর্ঘমেয়াদের আগে এই 5 বছরের আগে সেই টাকা আর উত্তোলন করতে পারবে না। তার জন্য এটাকে আমি বলছি কি স্থায়ী আমানত। আর চলতি আমানতে দেখবা যে যেকোনো সময় টাকা উত্তোলন করা যায়। ঠিক আছে? আর সঞ্চয়ী আমানতে কি হয়? সঞ্চয়ী আমানতে বলতেছে যে আমরা সপ্তাহে একবার অথবা দুইবার টাকা উত্তোলন করতে পারি। তো এরই মাধ্যমে আমরা কি এই যে টাইপ 2 এর সকল কোশ্চেন আলোচনা করে ফেললাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।